সুধী আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। আরও উপস্থিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। উপস্থিত আছেন উপ উপাচার্য প্রশাসন, উপস্থিত আছেন প্র উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, প্র উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। প্রিয় উপস্থিতি, শুভেচ্ছা এবং সালাম নেবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি অনুষ্ঠান বাস্তবায়নের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অদম্য 24 স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও আলোচনা সভায় আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজ আমাদের সাথে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্র উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, প্র উপাচার্য প্রশাসন এবং অদম্য 24 স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠান বিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ স্যার। আরও উপস্থিত আছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব। প্রিয় সুধী, আপনারা অবগত আছেন আজ 31শে জুলাই দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পকর্ম প্রদর্শনী, পুরস্কার বিতরণ এবং নানাবিধ আয়োজনে আমরা আজকে দিনটি স্মরণ করছি 2024 সালের জুলাই বিপ্লবের গাথা। এরই ধারাবাহিকতায় এখন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত স্মৃতিস্তম্ভ, প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য 24 উদ্বোধন করতে যাচ্ছি। এই স্মৃতিস্তম্ভ 24 শহীদদের স্মৃতি এবং আন্দোলনকে ধারণ করে সৃষ্টি করা হয়েছে। এটির নকশাকার মোহাম্মদ রাইদ হোসেন, শিক্ষার্থী, চারুকলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই স্মৃতিস্তম্ভে ব্যবহৃত আগুনের মোটিফ আন্দোলনকারীদের উদ্দীপ্ত আত্মার প্রতিফলন। 3টি শিখা ক্রমান্বয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতীক। শিখাগুলোর ভিন্ন উচ্চতা জুলাই গণ অভ্যুত্থানের উত্থান পতনের প্রতিচ্ছবি। 2024 সালের স্মরণীয় করে রাখতে মাঝের শিখাটিকে কেন্দ্র করে অপর দুটি শিখাকে 24 ডিগ্রি কোণে বাঁকানো হয়েছে।
সেই সাথে আমরা এই আজকের অনুষ্ঠানে আপনাদের সামনে ছোট্ট পরিসরে তুলে ধরার চেষ্টা করব জুলাই 24-এর মর্মস্পর্শী ঘটনা প্রবাহ এবং আমাদের প্রিয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং অন্যান্য অংশীজনের জীবনে এর প্রভাব এবং তাদের অভিজ্ঞতার কিছু মুহূর্ত আমরা এখানে স্মৃতি থেকে বয়ান করব। আমি এখন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথিকে নিয়ে মাননীয় উপাচার্য মহোদয় এবং অন্যান্যদেরকে অনুরোধ করব স্মৃতি স্তম্ভ 24 অদম্য 24 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার জন্য। প্রিয় উপস্থিতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান, প্রো উপাচার্য প্রশাসন ডক্টর সোহেল আহমেদ, প্রো উপাচার্য শিক্ষা ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব সবাই সম্মিলিতভাবে অদম্য 24 স্মৃতিস্তম্ভ উদ্বোধন করছেন। আপনারা দেখছেন অদম্য 24 স্মৃতিস্তম্ভ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে। অদম্য 24 প্রিয় সুধী, অদম্য 24 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য 24। স্মৃতিস্তম্ভে ব্যবহৃত আগুনের মোটিফ আন্দোলনকারীদের উদ্দীপ্ত আত্মার প্রতিফলন। 3টি শিখা ক্রমান্বয়ে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতীক। শিখাগুলোর ভিন্ন উচ্চতা জুলাই গণ অভ্যুত্থানের উত্থান পতনের প্রতিচ্ছবি। 2024 সালের স্মরণীয় করে রাখতে মাঝের শিখাটিকে কেন্দ্র করে অপর দুটি শিখাকে 24 ডিগ্রি কোণে বাঁকানো হয়েছে। অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জুলাই স্মৃতিস্তম্ভ অদম্য 24 আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করার জন্য। প্রিয় উপস্থিতি, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য 24। উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান। উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রো উপাচার্য প্রশাসন এবং অদম্য 24 স্মৃতিস্তম্ভ উদ্বোধন বিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ এবং উপস্থিত আছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি অতিথিবৃন্দকে নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। অদম্য 24 স্মৃতিস্তম্ভের পাশে নাম ফলক উদ্বোধন করা হচ্ছে। করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাই। স্মৃতিফলক উন্মোচন করা হলো।
অদম্য 24 স্মৃতিস্তম্ভ নামফলক উন্মোচন করা হলো। অতিথিবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় সুধী, এই পর্যায়ে আমরা জুলাই 24-এর স্মৃতি গাথা হিসেবে জুলাই স্মরণে নির্মিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা নির্মিত একটি ডকুমেন্টারি উপভোগ করার জন্য, দেখার জন্য, অনুভব করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি। আঠারো কোটি মানুষের একটি দেশ, তার ৩৬ কোটি দৃষ্টি জুড়ে অদম্য আকাঙ্ক্ষা, নিজের মতো করে বাঁচতে চাওয়া, নাগরিক অধিকার বুঝে নেওয়া আর পৃথিবীকে শিখতে চাওয়ার তাগিদ যেন এক কাকতালীয় মেলবন্ধনে এসে হাজির হয়েছিল একটি বিন্দুতে, জুলাই ২০২৪। পুরো বাংলাদেশ জুড়ে ৩৬ দিনে যে অগ্নিঝরা বাতাসে প্রকম্পিত হয়েছে রাজপথ, তার গতিপথ জুড়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল সবুজ ৭০০ একরের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে ইতিহাসে আছে জানা অজানা অনেক অধ্যায়। সাহস, নেতৃত্ব আর রাজপথের লড়াই যেমন এই ইতিহাসের অংশ, তেমনি হতাশা, বিশ্বাসভঙ্গ আর বাস্তবতাও এর আরেক অধ্যায়। এই আখ্যানের শুরু ১ জুলাই কোটা সংস্কার আন্দোলনের জমায়েত থেকে, আর সমাপ্তি ৫ই আগস্ট স্বৈরাচার পতনের আনন্দ মিছিল দিয়ে। যে মিছিলের পটভূমিতে ছিল পরিচিত জন হারানোর বেদনা, আহত সহযোদ্ধার যন্ত্রণার কান্না, শিক্ষার্থীর বুকে গুলি চালাতে নির্দেশ দেওয়া কিছু নামধারী শিক্ষক কুশীলব, আর মৃত্যু ভয়ে উপেক্ষা করে মাঠে নেমে আসা বীর শিক্ষক শিক্ষার্থীর দীপ্ত পদযাত্রা। ৬ জুন প্রথমবার এই লাইব্রেরির এই জায়গাটাতেই আমরা একটা মিটিং ডাকি সবাইকে সাথে করে নিয়ে। ৬ জুন প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই 18-র যে পরিপত্র, সেই পরিপত্র পুনর্বহালের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল হয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ৬ জুন ঢাকা রিচা মহাসড়ক 10 মিনিটের জন্য প্রতীকী অবরোধ করে। ২৯ জুন আমরা আবার এইখানে একটা মিটিং ডাকি, সব শিক্ষার্থীদেরকে সাথে করে একটা সাধারণ সভা, এবং এই মিটিংয়ে প্রস্তাব হয় যে আমরা ন্যাশনালি এই মুভমেন্টটা সব বিশ্ববিদ্যালয়ের সাথে মিলে করব। ৩০ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম বিশ্ববিদ্যালয় যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে প্রোগ্রাম করছে, ১ জুলাইতে আমরা আবার রাস্তা আটকাই, ২ জেলাতে বিক্ষোভ মিছিল থেকে আমরা রাস্তা আটকাই, এরকম করে ৩ তারিখে আমরা প্রথম একটা বড় রেজিস্ট্যান্স দেখাই। ৭ তারিখে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ৭ তারিখে বাংলা ব্লকেট কর্মসূচিতে অংশ নেয়। ৭ তারিখের পরে কর্মসূচিতে মানুষের সংখ্যা, মানে ব্লকেট কর্মসূচি ঘোষণা হওয়ার পর মানুষের সংখ্যা দিন দিন বাড়ছিল। ১৪ জুলাই ২০২৪ ঢাকার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি সম্বোধন করে বিদ্রূপ করেন। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার যৌক্তিক আন্দোলন নিয়ে মাঠে নামা একবিংশ শতাব্দীর তরুণ শিক্ষার্থীরা এর পাল্টা জবাব দিতে একেবারেই সময় নেয়নি। ১৪ জুলাই সন্ধ্যা থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীদের তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার স্লোগানে স্লোগানে প্রথমবারের মতো তৎকালীন সরকারকে প্রকাশ্যে স্বৈরাচার তকমা দেয় ছাত্র সমাজ। আন্দোলনের চূড়ান্ত রূপের প্রথম ভিত্তি যেন গড়ে দেয় সেই ছাত্র সমাজ। ছাত্র আন্দোলনকে নস্যাৎ করতে শুরু হয়ে যায় স্বৈরাচারের ছত্রছায়ায় থাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রকাশ্য অবস্থান। ১৪ জুলাই রাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেয় ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দেয় তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। শেখ হাসিনার বক্তব্যের পরেই তখন আমরা সেই
তাদের সাথে সংহতি প্রকাশ করে আমরাও স্লোগান দিয়েছি যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমরা 5 জন এই স্লোগানটি দিই। স্লোগানটি দেওয়ার সাথে সাথেই ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ধরে নিয়ে যায় ডাইনিংয়ে। তখন আমাদেরকে শিবির ট্যাগ দেওয়া হয়, যে বলা হয় যে তোরা শিবির করিস, এজন্য তোরা এরকম রাজাকার স্লোগান দিচ্ছিস। তারা সবকিছু চেক করে আমাদের কোনো শিবির প্রমাণ করতে পারেনি। আর আমাদেরকে তখন গায়ে হাত তুলে বিভিন্ন ধরনের নির্যাতন করা হয়। তারা খুবই উদ্যত ছিল, খুবই উগ্র মেজাজে ছিল। আমাদেরকে গায়ে হাত দেওয়া, হুমকি ধামকি, এখান থেকে তোদেরকে শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। তারপর শিক্ষার্থীরা যখন মিছিল নিয়ে আসে তখন আমাদেরকে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে বিভিন্ন স্থানে থাকা আন্দোলনকারীরা রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে জড়ো হলে মুখোমুখি অবস্থানে চলতে থাকে পাল্টাপাল্টি স্লোগান। প্রথমবারের মতো আহত হয় কয়েকজন আন্দোলনকারী। পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়ে পদত্যাগ করে হলের তৎকালীন প্রভোস্ট। রবীন্দ্রনাথ ঠাকুর হল প্রাঙ্গণে আমরা আন্দোলনকারীরা আসার পর আসলে ছাত্রলীগের সাথে আমাদের মুখোমুখি অবস্থান হয়ে যায় এবং ছাত্রলীগের সাথে একটা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপরেই আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেদিন প্রথম ছাত্রলীগের বিরুদ্ধে সরাসরি স্লোগান দেওয়া হয়। সেই দিনই আসলে আমরা বুঝতে পেরেছিলাম যে আমাদের এই যে পূর্ববর্তী চলা কোটা আন্দোলন, এই কোটা আন্দোলন আসলে কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেদিনে এটি ছাত্রলীগের বিরুদ্ধে একটা প্রতিবাদে পরিণত হয় এবং এর পরবর্তীতে সেই 14 তারিখের সেই ঘটনার থেকেই মূলত জাহাঙ্গীরনগরে ছাত্রলীগের যে পতন, সেই পতন শুরু হয়েছিল। দিনের আলো ফোটার আগে থেকেই অনুমান করা যাচ্ছিল উত্তাপ ছড়াবে 15 জুলাইয়ের আকাশ। সাধারণ শিক্ষার্থীদের রোজগার কর্মসূচির পাল্টা কর্মসূচি এদিন দেয় ছাত্রলীগ। সন্ধ্যায় মশাল মিছিল করার কথা থাকলেও সময় বিকেলে এগিয়ে আনে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছাত্রলীগও তাদের দুপুরে ঘোষিত মিছিল বের করে বিকেল নাগাদ। আশঙ্কা জাগে সংঘর্ষের। ক্যাম্পাসের সিএসি ভবনের কাছে আন্দোলনকারীদের উপর অতর্কিত আক্রমণ করে বসে ছাত্রলীগ। একের পর এক আহত হতে থাকে নারী পুরুষ শিক্ষার্থীরা। যখন সিএসি বিল্ডিং পার হয়ে বঙ্গবন্ধু হলের কাছাকাছি আসলাম, তখন খেয়াল করি যে আমাদের মিছিলে যারা ছিল সামনের সারিতে, তখন অনেকেই ছুটোছুটি করা শুরু করলো। কেউ ওই পাশটাতে যাওয়া শুরু করলো, কেউ জিমনেশিয়ামের এদিক দিয়ে দৌড় দেওয়া শুরু করলো। তখন আমরা বুঝতে পারি যে হয়তো এখানে হামলা হয়েছে। তখন তাৎক্ষণিকভাবে আমি এবং সিএম পেছনের সারিতে ছিলাম, পেছনের সারিতে স্লোগান দিচ্ছিলাম। আমরা তখন সামনের দিকে এসে বোঝার চেষ্টা করি যে কি হয়েছে। তখন দেখলাম যে অনেক মেয়েরা এখানে বসে আছে বলতে পড়ে গেছে, অনেকে দৌড়াদৌড়ি করছে। তো এবং অনেকের হাত ধরে, কেউ মাথা ধরে দৌড়াচ্ছে। অর্থাৎ তারা যখন হামলা করেছিল তখন হামলার কারণেই তারা মূলত দৌড়াদৌড়ি করছিল। আমরা ওয়ারিড ছিলাম যে মেয়েদের উপরে কি হামলাটা হলো কিনা, এবং দেখা গিয়েছে যে তারা আসলে মেয়ে আছে কিনা বা তারা কি ছেলে কিনা এটা তারা খেয়ালই করেনি, তারা মেয়েদের উপরেও তারা হামলে পড়েছিল। আমরা মিছিলের সামনে যারা ছিলাম, মিছিলের প্রথম সারিতে ছেলেরা ছিল, তারপরে সারিতে মেয়েরা ছিল। তো যখন ছাত্রলীগের হামলা হয়, হামলা হওয়ার সাথে সাথে তাদের প্রথম সারিতে থাকা যে ছাত্রলীগ নেতারা ছিল তারা মেয়েদেরকে নানা রকম ভাবে তারা ভার্বালি অ্যাবিউজ করতে থাকলো। আমরা যখন এদিকে এগিয়ে আসি, এখানে এগিয়ে আসার পরে এই পাশে এই যে হলের এই সামনে এই জায়গাটায় দাঁড়ানোর সময় আমি পিছনে একজনের সাথে কথা বলছিলাম, হঠাৎ করে পেছন থেকে একজন এসে আমার মাথায় আঘাত করে। এরপরে আবার যখন আমি তাদের মুখোমুখি হওয়ার পরে একজন আমাকে লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে। ওইখানে আমরা যারা যারা ছিলাম মেয়েরা, তো ওই সময় আমরা এখান থেকে না যে এখানে আমাদের প্রক্টর স্যার ছিলেন, আমাদের তৎকালীন প্রক্টর আলমগীর কবির, তারপরে আমাদের সিকিউরিটি অফিসার সুদীপ্ত শাহিন, তারা সবাই এখানে ছিলেন। তাদের সবার উপস্থিতিতেই আমাদের উপরে হামলা চালানো হয়। আমরা আসলে বুঝতেই পারি নাই যে হঠাৎ করে আমাদের সাথে কি হয়ে গেল, কারণ আমরা একদম খুবই পিসফুলি আমরা আমাদের মিছিল নিয়ে যাচ্ছিলাম, সেখানে হঠাৎ করে একদম অন্ধকারের ভিতরে এসে আমাদের উপর অ্যাটাক করা হয়। আমাদের উপর আসলে হামলা হচ্ছে, আমরা কিছুই তখনও পর্যন্ত করতে পারছি না। তখন আমরা ভাবলাম যে এইভাবে যদি আমরা কিছুই না করে চলে যাই, এটা আসলে তাদের জন্য একটা মোরাল বিজয় হবে, তাদের জন্য একটা বিজয় হবে এটা। তো আমরা তখন ভাবলাম যে আমাদের আসলে রেজিস্ট্যান্স শো করা উচিত। তখন আমরা সিডনি ফিল্ডের সেখানে আরো সংগঠিত হলাম। সংগঠিত হয়ে তারপর আমরা গাছের কিছু ডালপালা ভাঙলাম, কিছু ইট পাটকেল নিয়ে তখন আবার তাদেরকে ধাওয়া করলাম এবং তারা পরবর্তীতে তারাও ছত্রভঙ্গ হয়ে যায়। আমরা তারপর আস্তে আস্তে ধীরে ধীরে আরো অনেকেই সংগঠিত হয়ে। নিরস্ত্র শিক্ষার্থীদের উপর এই অতর্কিত হামলায় আন্দোলনকারীরা ক্ষোভে ফুঁসে ওঠে। বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে শান্তিপূর্ণ ও যৌক্তিক আন্দোলনের মধ্যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন হামলা চালানোর প্রতিবাদে তৎকালীন ভিসির বাসভবনের দিকে রওনা হয় আন্দোলনকারীদের বহর। শিক্ষার্থীরা তখনও ধারণাও করতে পারেনি
হামলার বিচার তো নয়ই, বরং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নৃশংসতম এক রাতের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে পৌঁছালে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাতের জাহাঙ্গীরনগর। তখনও মধ্যরাত পার হয়নি, খবর আসতে থাকে বেশ বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এক পর্যায়ে তৎকালীন উপাচার্য এবং তার পক্ষের শিক্ষকেরা নেমে আসে শিক্ষার্থীদের সাথে কথা বলতে। যখন আমরা বিচার চাওয়ার জন্য এখানে আসি তখন আমরা জানতে পারি যে ছাত্রলীগের সন্ত্রাসীরা আবার আমাদেরকে আক্রমণ করার জন্য আবার আমাদেরকে মারার জন্য জড়ো হচ্ছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে। আমি তখন শুয়ে পড়ি এখানে উপাচার্যের এই মেন গেটের এখানে শুয়ে পড়ি যে আপনি যদি পুলিশ প্রশাসন না ডাকেন তাহলে হচ্ছে আমরা আপনার পথ ছাড়বো না। এবং তিনি আমাদের মারিয়েই ভিতরে বাসভবনের ভিতরে ঢুকে যান এবং কিছুক্ষণ পরেই ছাত্রলীগের সন্ত্রাসীরা এসে আবার আমাদের উপর বর্বরচিতভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করে। রাত বাড়তে থাকে। বিভিন্ন হলে থাকা ছাত্রলীগের সন্ত্রাসী এবং বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীরা লাঠি, রামদা, বন্দুক সহ নানান অস্ত্র নিয়ে ঢুকে পড়ে ক্যাম্পাসে। বিরাট এক অস্ত্রধারী বহর অগ্রসর হতে থাকে উপাচার্য বাসভবনের উদ্দেশ্যে। লক্ষ্য নিরস্ত্র আন্দোলনকারীদের উপর হামলা। বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসী ও ছাত্রলীগের হামলার মুখে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা ফটক পেরিয়ে আশ্রয় নেয় উপাচার্য বাসভবনের মূল ভবনের বারান্দায়। শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়ান অল্প হাতে গোনা কিছু শিক্ষক। কমপক্ষে ২০-২৫ জন সন্ত্রাসী, তাদের হাতে রামদা, তাদের হাতে পিস্তল, তাদের হাতে ককটেল বোমা, তাদের হাতে ইট, এরকম ধারালো অস্ত্রসহ তারা কিন্তু আমাদের উপর আক্রমণ করে বসে। প্রশাসনের যারা ছিলেন তারা ওই মুহূর্তে হঠাৎ করে যে কোথাও উধাও হয়ে গেলেন এটা আসলে দেখার মতো সুযোগও ছিল না। তখন ওখানে যারা উপস্থিত ছিল তাদের ২-১ জনের নাম চিৎকার করে বলার চেষ্টা করছিলাম তোমরা ফেরত যাও, কিন্তু পুলিশ আসলে কোনো ধরনের অ্যাকশনেই যায়নি। উত্তেজনা আর আতঙ্কের মধ্যেই মধ্যরাতের পর ছাত্রলীগ শুরু করে তাদের নারকীয় তাণ্ডব। মূল ফটকের বাইরে থেকে একের পর এক ইট পাটকেল, পেট্রোল বোমা, কাচের বোতল দিয়ে শুরু হয় তাদের আক্রমণ। প্রতি আঘাতে আহত হতে থাকে আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। চলতে থাকে নির্বিচার হামলা। তৎকালীন প্রক্টোরিয়াল বডির সবাই সেখানে উপস্থিত থাকলেও তাদের এক অদ্ভুত নীরবতা যেন অনেক প্রশ্নের জবাব দিয়ে দেয়। কয়েক গাড়ি পুলিশ সেখানে উপস্থিত থাকলেও যেন তারা ছিল নীরব দর্শক। এই বিভীষিকাময় সময় যেন শেষ হবার নয়। ঘণ্টা জুড়ে চলতে থাকে গুলি, ছোড়া হয় পেট্রোল বোমা। নিরস্ত্র শিক্ষার্থীরা প্রাণের আকুতি জানিয়ে একটু আশ্রয় চায় উপাচার্যের কাছে। উপাচার্য বাসভবনের এক টুকরো বারান্দায় অসহায় প্রাণ ভয়ভীত শিক্ষার্থীদের পাশে কিছু মানবিক বিবেকবোধ সম্পন্ন শিক্ষক আকুতি জানান হামলা বন্ধে, কিন্তু তারাও শিকার হন আঘাতের। আর পুলিশ নীরবে দাঁড়িয়ে। সমস্ত এলাকাবাসী সহ সশস্ত্র ছাত্রলীগ আক্রমণ করলো, তখন প্রাণ রক্ষার্থে আমি নিজেও উপাচার্যের স্টোর রুম নামে একটা রুম আছে দোতলায়, অনেক শিক্ষার্থী আমাকে সেখানে নিয়ে গেছেন। আক্রান্ত শিক্ষার্থীদের মধ্যেই আমরা আশ্রয় গ্রহণ করেছি। এবার অনুমান করতে পারেন নিচে যারা ছিল তারা মূল ফটক ভেঙে সমস্ত অস্ত্রসহ সেই ছাত্রলীগ এবং সন্ত্রাসীরা ঢুকে গেছে এবং উপাচার্যের বাসভবনের প্রাক্তরের ভিতরে সবাই বসে আছে, দরজা খুলছে না। সবাই যেন মৌচাকের যেই মৌমাছি যেভাবে একটি আরেকটির গায়ে উপর পড়ে থাকে, জীবন রক্ষার জন্য তারা কালিমা পড়ে চিৎকার করছিল প্রাণ বাঁচানোর জন্য। চিন্তা করা যায় বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় কতটা নিষ্ঠুরতা সম্ভব। আমি অনুমান করতে পারি যে আমি সেখানে কিছু সময়ের জন্য আমি সংবেদ হারিয়ে ফেলি। আমি বলতে পারবো না সে সময়টা কি হয়েছে ওই রুমের ভিতরেই, এবং ওখানে অন্য শিক্ষকরা চিৎকার করছে প্রাণ বাঁচানোর জন্য। ছাত্রলীগ আর বহিরাগত সন্ত্রাসীদের হামলার মুখে মৃত্যু ভয়ে ভীত উপাচার্য বাসভবনের বারান্দায় আটকে থাকা শিক্ষার্থীদের একজন শেষ অস্ত্র হিসেবে দেশবাসীকে এই হামলার কথা জানাতে শুরু করেন ফেসবুক লাইভ। লাখো মানুষ যেন দেখল কি নারকীয় রুদ্ধশ্বাস হামলা চলছে জাহাঙ্গীরনগরে এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে নিরাপদ স্থান উপাচার্য ভবনের বারান্দায়। ছাত্রলীগ ভিসি বাসভবনের গেট
দিয়ে ঢুকে আমাদের উপর হামলা করা শুরু করে। ঠিক ওই মুহূর্তে লাইভে এসে দেখাই একেবারে হামলার মুখে, যখন ধরে নেই যে একেবারে আমরা মারা যাচ্ছি ওই সময়টাতে, সেটার উদ্দেশ্য আসলে এটাই ছিল যে তার আগের দিন রাজাকার স্লোগান দিয়ে যে ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষের হয়েছিল সেই জিনিসটা যেন ত্বরান্বিত হয়, মানুষ যেন দেখে যে আসলে কিভাবে করে ধামাচাপা দেওয়া হচ্ছে সব কিছুকে, কীভাবে করে মিশিয়ে ফেলা হচ্ছে সব আন্দোলনকারীদেরকে, এবং বাংলাদেশের মানুষ যেন থেমে না থাকে। হামলার এক পর্যায়ে তারা কিন্তু মূল ফটক ভাঙতে সক্ষম হয় এবং সেই মূল ফটক ভেঙে কিন্তু উপাচার্য বাসভবনের ভেতরে প্রবেশ করে। তো এক পর্যায়ে আমাদের মধ্যে কিছু শিক্ষার্থী, আমরা তাদের যেই ইট পার্টিকেলগুলো ছিল আমরা সেগুলো হাতে তুলে নিই এবং আমরা দেখি যে এখানে একটা প্রতিরোধ যদি আমরা না করি তাহলে আজকে এখানে একটা নারকীয় হত্যাকাণ্ড ঘটতে যাচ্ছে। বৈষম্যহীন সমাজ চেতনায় বলিয়ান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেন কিছুতেই দমানো যায় না। সতীর্থরা আক্রমণের শিকার জানতে পেরে মুহূর্তের মধ্যে খুলে যায় প্রতিটি হলের প্রতিটি রুমের দরজা। কোনো নির্দেশনা ছাড়াই হাজারে হাজারে শিক্ষার্থী সেই গভীর রাতে নেমে এলো রাস্তায়। হাজারো শিক্ষার্থীর স্রোতে হামলা ফেলে পালিয়ে যায় ছাত্রলীগ ও তাদের বহিরাগত সন্ত্রাসী বাহিনী। উদ্ধারকারী শিক্ষার্থীরা উপাচার্য বাসভবনে ঢুকে পড়লে আটকে থাকা শিক্ষার্থীরা যেন আবেগে ভেসে যায়। রুদ্ধশ্বাস এক রাত পেরিয়ে পরম বন্ধুর দেখা পাওয়া আর প্রাণ ফিরে পাওয়ার আনন্দে আবেগময় এক পরিস্থিতি তৈরি হয় উপাচার্য বাসভবনে। কিন্তু এই আনন্দ যেন ক্ষণস্থায়ী। নিষ্ক্রিয় থাকা পুলিশ বাহিনী হঠাৎ যেন আবার সক্রিয় হয়ে ওঠে। নির্বিচারে কাঁদানে গ্যাস, গুলি ছুটতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থী, শিক্ষক, এমনকি সাংবাদিকদের উপরেও। আমরা উপাচার্যের বাসভবন থেকে যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করি মূল গেট দিয়ে, ঠিক সেই মুহূর্তে পুলিশ আমাদেরকে 5 মিনিট সময় দিলেও 3 মিনিটের মধ্যেই তারা উপাচার্যের বাসভবনের গেটের সামনে থেকে উপর্যুপরি গুলি বর্ষণ, টিয়ার গ্যাস নিক্ষেপ করতে থাকে। সেই মুহূর্তেই একটা টিয়ার সেল আমার বাম হাতে এবং আর একটা শর্ট গানের গুলি আমার বুক থেকে শুরু করে মাথা অবধি আমাকে ঝাঁঝরা করে দেয়। মানে হাত উঁচু করে বলছিলাম যে না, আমরা নিরস্ত্র, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমরা ছাত্রলীগ না, আমরা সন্ত্রাসী না কোনো। কিন্তু তখনই তারা আমাদের দিকে আর কি গুলি ছোড়ে। আমি এখন হাসতেছি মানে ওই অভিজ্ঞতা দিয়ে, কিন্তু তখনকার মুহূর্ত মানে যখন গুলিটা লাগে আমার বুকে, আমার এখন মনে আছে যে আমি ভয় পেয়ে গেছিলাম যে আসল গুলি কিনা। তারা পুলিশের একটা টিম আমাদের সাথে থেকে বের হয়ে ট্রেজারার বাসভবন থেকে বের হয়ে এসেই ওইদিকে ফায়ার করতে লাগলো। তো তখন আমরা সাংবাদিকরা ক্যামেরা বের করে অনেকেই ট্রেজারারের যে গেটটি রয়েছে এই গেটটির এখান দিয়ে ভিডিও করছিলাম, অনেকে দেখছিলাম। হঠাৎ করেই পুলিশের বেশ কয়েকজন সদস্য আমাদের দিকে গুলি তাক করলেন, কিন্তু এরপরেও তারা আমাদেরকে পরপর 2টি গুলি করে। 2:36 কি যেন একটু এসে লাগলো আর আগুনের মতো, সাথে আসলে পড়ে গেলাম আর সহকর্মীরা এসে উদ্ধার করলো। কিছুক্ষণ পর দেখতে পেলাম আমার আরো 4 জন সহকর্মী গুলিবিদ্ধ। মুহুর্মুহু চলতে থাকে গুলি, হতাহতের সংখ্যা যেন আর কমে না। নিজের অধিকার নিয়ে কথা বলতে আসা মানুষগুলো এই রাতেই ভেঙে দেয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি ও সাধারণ সম্পাদকের হলপত্র। এ যেন ক্ষমতার কেন্দ্র গুড়িয়ে দেওয়ার সূচনা, যার পুরোধা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয় ছাত্রলীগ। দেশের সকল বিশ্ববিদ্যালয়, সকল জনগণকে পথ দেখায় জাহাঙ্গীরনগর। 15 জুলাইয়ের কালরাত্রিকে পেছনে ফেলে ন্যায়ের কাণ্ডারী শিক্ষার্থীরা 16 জুলাই সকাল থেকেই আবার এক হতে থাকেন। মিছিলে যুক্ত হয় বিশ্ববিদ্যালয়ের আশেপাশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আর সেই মৌন মিছিলে কালো কাপড় বেঁধে সামিল হন বিশ্ববিদ্যালয়ের বিবেকবান শিক্ষকেরা। 15 জুলাই হামলার জবাবদিহিতা চেয়ে প্রশ্ন করা হয় তৎকালীন উপাচার্যকে। 16 তারিখে আমরা সমাবেশ করি, হাজার হাজার শিক্ষার্থী তারা সমবেত হয়েছিল, কিন্তু প্রতিবাদ সমাবেশ করেছে এই প্রশাসনিক ভবনের সামনে। আমরা উপাচার্যকে বারবার সতর্ক করেছি, বলেছি আপনি যদি বিশ্ববিদ্যালয় বন্ধ করেন, আপনি যদি হল ভ্যাকেন্ট করেন, আপনি কিন্তু এই চেয়ারে আর থাকবেন না, থাকতে পারবেন না। পর যেন ক্যাম্পাস থেকে বিতাড়িত ছাত্রলীগ আবার ক্যাম্পাসে ফেরত আসার সাহস না করে, সেই সতর্কতায় রাত জুড়ে হল পাহারা দেয় শিক্ষার্থীরা, যেন সকলে স্বাধীনতার অদম্য প্রহরী। 17 জুলাই সকালে সিন্ডিকেট সভা ডাকা হয়। এদিকে আন্দোলনের অংশ হিসেবে সেই সময়ে একই সাথে হলগুলোতে বিশেষভাবে তৈরি করা ছাত্রলীগের ব্লক ব্যবস্থা উচ্ছেদ করা হয়। 17 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সিন্ডিকেট মিটিং চলতেছিল, তো সেই সিন্ডিকেট মিটিং থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে ভ্যাকেন্ট করার
একটা পায়তারা চলতেছিল। আমরা একটা সিদ্ধান্ত নিই। আমাদের সিদ্ধান্তটা ছিল এরকম যে আমরা ছাত্রলীগের যে বছরের পর বছর ধরে তৈরি করা যে ব্লক ছিল, যে টর্চার সেলগুলো ছিল, আমরা সেগুলো ভেঙে চুরে আমরা গুরমার করে দেব। একটু পরেই সিন্ডিকেট সভা থেকে ঘোষণা আসে শিক্ষার্থীদের হল খালি করার। প্রশাসনের এই হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদ জানান শিক্ষার্থীদের পক্ষে থাকা শিক্ষকেরা। হল ছেড়ে দেওয়ার ঘোষণার প্রতিবাদে রেজিস্ট্রার ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। কাল রাত্রির পর আরেকবার মুখোমুখি হয় শিক্ষার্থী ও পুলিশ। পুলিশের গুলিতে শিক্ষার্থীদের রক্ত ঝরতে থাকে আফম কামালউদ্দিন হল থেকে শুরু করে মুরাদ চত্বর পর্যন্ত রাস্তা। আহত হয় সাংবাদিক, শিক্ষার্থী। আমরা বাইরে অবস্থান নিলাম, এরপর দেখি যে বিশ্ববিদ্যালয়ে কয়েকটি গাড়ি, পুলিশের গাড়ি প্রবেশ করলো এবং পুলিশ এখানে অবস্থান নিল এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করছি যে কেন পুলিশ আসলো, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানাই দিলেন আমাদের সাথে কোনো আলোচনা নেই। শিক্ষকদেরকে বললাম যে স্যার দেখেন এখানে একটা উত্তপ্ত পরিস্থিতি, আমরা শিক্ষার্থী এবং পুলিশ মুখোমুখি, পুলিশ যে কোনো সময় আমাদের উপর অ্যাটাক করতে পারে। আপনাদের পক্ষ থেকে দু একজন এসে যদি বলেন যে আমরা আপনাদেরকে অবরুদ্ধ করে রাখিনি, তাহলে এই দ্বন্দ্বটা নিরসন হয়ে যাবে। কিন্তু শিক্ষকরা বারবার আমাদেরকে বলছিলেন দেখো তোমরা পুলিশকে গিয়ে বোঝাও যে তোমরা আমাদেরকে অবরুদ্ধ করে রাখছো না। অর্থাৎ একদিকে শিক্ষকরা আমাদেরকে হেল্প করছিলেন না, আরেকদিকে পুলিশও বারবার আমাদেরকে বলছিলেন যে আমরা শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রেখেছি। এবং একটা সময় আমরা জানতে পারি যে শিক্ষকদের পক্ষ থেকে কোনো একজন অথবা একাধিক শিক্ষক যারা প্রশাসনের উচ্চ পর্যায়ে আছেন তাদের কনফার্মেশনে পুলিশ অবশেষে আমাদের উপর হামলা চালায় এই যুক্তিতে যে আমরা শিক্ষকদেরকে সেদিন অবরুদ্ধ করে রেখেছিলাম, যেটা একেবারেই ডাহা মিথ্যা কথা। পুলিশ আমার ভিডিও দেখে তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু তাদেরকে ছাড়ার পরে আমার প্রথমে এক পুলিশ সদস্য এসে শটগান দিয়ে আমার মুঠোফোনে আঘাত করে। তখন আমি কোনো রকম মোবাইলটা সামলে তাদেরকে বলি যে আমি প্রথম আলোর সাংবাদিক। এটা বলার পরেই তারা এক পুলিশ সদস্য আমার পিছন থেকে এসে আমার পায়ে পাড়া দিয়ে আমাকে মারধর শুরু করে। শিক্ষার্থীদের রক্ত ছড়িয়ে যেন ক্ষুধা মেটেনি প্রশাসনের। বিদ্যুৎ, পানির লাইন বিচ্ছিন্ন করে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা হয়। সারাদিন থেমে থেমে হামলা চলার পর রাতেই শিক্ষার্থীদের অনেকে নিরুপায় হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কেউ বা রওনা দেয় অজানার উদ্দেশ্যে, আবার কেউ আশ্রয় নেয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া, ইসলামনগর, আমবাগানে। শিক্ষার্থী শূন্য 18 জুলাইয়ের জাহাঙ্গীরনগর যেন এক বিরান ভূমি। শুরু হয় আরেকটি দিন। সকাল থেকেই আতঙ্ক, দ্বিধা। এক পর্যায়ে সেই সব শঙ্কা উড়িয়ে মিছিল বের করে শিক্ষার্থীরা। তাদের সাথে পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে এসে মিছিলে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয় স্থানীয় এলাকাবাসী। আর এই দিনেই বিশ্ববিদ্যালয় থেকে পুরোপুরিভাবে বিতাড়িত হয় পুলিশ বাহিনী। পুলিশ রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেয়। পুলিশ আমাদের দিকে বন্দুক তাক করে এবং আমাদেরকে বলতে থাকে যে যদি পিছিয়ে না যাও আমাদেরকে যে সরাসরি ফায়ার করার নির্দেশ, আমরা তোমাদেরকে গুলি করতে বাধ্য হব। তখন এইভাবে হাত উঁচু করে তাদেরকে বলছিলাম যে আপনাদের সাথে 1 মিনিট কথা বলতে চাই। অসীম সাহস নিয়ে সেদিন আমরা পুলিশের সামনে গিয়েছিলাম এবং পুলিশকে আমরা বলেছিলাম যে আমাদের অনেক ভাই নিহত হয়েছে, আমাদের অনেক ভাই আহত হয়েছে, আমরা এটার প্রতিবাদ জানিয়ে আমরা একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসে করতে চাই। আমরা যে কোনো মূল্যে আমরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করব। পুলিশ ছিল অনেক বেশি, আমরা তাদেরকে আমাদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলছিলাম যে আমাদের ক্যাম্পাস আমরা আন্দোলন করব, সমাবেশ করব, কিন্তু তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং আমাদেরকে কোনোভাবেই তারা মিছিল করতে দিতে চাইছিল না। পরবর্তীতে আমাদের যখন সংখ্যাটা বাড়ে আস্তে আস্তে আমাদের পার্শ্ববর্তী এলাকা থেকে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের সাথে এসে আন্দোলনে যোগদান করে এবং পরবর্তীতে আমরা পুলিশকে প্রতিহত করি এবং ক্যাম্পাস থেকে তাদেরকে আমরা বিতাড়িত করতে সক্ষম হই। সারা দেশ জুড়ে হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়ে সন্ধ্যায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষকেরা। আর তার একটু পরেই দেশ জুড়ে বন্ধ করে দেওয়া হয় সকল ধরনের ইন্টারনেট সংযোগ। জাহাঙ্গীরনগর যেন থামতে জানে না। উদ্ভাবনী প্রতিবাদ কর্মসূচি দিয়ে চলতে থাকে প্রতিবাদ, প্রতিরোধ। সেই ধারাবাহিকতায় 19 জুলাই দেশ জুড়ে পুলিশ, সেনাবাহিনী, আওয়ামী লীগের হাতে নিহত হওয়া শহীদদের স্মরণে আয়োজিত হয় গায়েবানা জানাজা। সেদিনই বিকেলে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে আক্রমণ করতে আসা যুবলীগ কর্মীদের এমএইচ গেটে প্রতিহত করে শিক্ষার্থীরা। দেশ জুড়ে প্রথম কারফিউ জারির খবর নিয়ে শুরু হয় 20 জুলাই, কিন্তু জাহাঙ্গীরনগর নির্দ্বিধায় সেই কারফিউ ভেঙে 2 দফায় নেমে পড়ে রাস্তায়, চালিয়ে যায় দীপ্ত স্লোগান। 20 জুলাই এলো,
তখনও আমরা সকালবেলা অবজার্ভ করছি যে সারা দেশে কারফিউ পরিস্থিতি কেমন। আমরা টিভি টেলিভিশনগুলোতে দেখতে পাচ্ছি যে সারা দেশে খুব কঠিনভাবে কারফিউ জারি করা হয়েছে এবং আমরা গুটি কয়েক শিক্ষার্থী হাতে গোনা 15 থেকে 20 জন আমরা ক্যাম্পাসে অবস্থান করছিলাম। আমরা দুপুরবেলা সিদ্ধান্ত নেই যে এই রকম কঠিন বাস্তবতার মধ্যেও, এই কঠিন কারফিউর মধ্যেও আমরা আমাদের যেই অবস্থান কর্মসূচি এতদিন চলে এসেছে সেটা আমরা জানান দেব। আমাদের কারফিউ 1 ঘন্টা শিথিল হওয়ার সময় দিয়েছে, সেই সময় আমরা রাজপথে নেমে আমরা সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে আমরা গুটি কয়েক শিক্ষার্থী মিলে ঘোড়ার ডিমের কারফিউ মানি না মানবো না, স্বৈরাচারের কারফিউ মানি না মানবো না, এই স্লোগানে আমাদের যে কর্মসূচি সেই কর্মসূচি চলমান রেখেছি। এই দিনেই জুলাই 2024-এর শহীদদের স্মরণে বাংলাদেশে প্রথম স্থাপিত হয় ভাস্কর্য অদম্য 24-এর ভিত্তিপ্রস্তর। 21 জুলাই আবারও কারফিউ ভেঙে মহুয়াতলায় জড়ো হয় সবাই। চলতে থাকে মিছিল, স্লোগান, আন্দোলন। মিছিল হয় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকাগুলোতেও। এই দিনে সর্বশেষ গুড়িয়ে দেওয়া হয় এতদিনেও টিকে থাকা ছাত্রলীগের ব্লকগুলি। আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমাদের যে ছাত্রলীগ 16 তারিখ আমাদের উপর হামলা করেছে, তাদের ক্যাম্পাসে কোনো কিছু তাদেরকে অস্তিত্বই আমরা ক্যাম্পাসে রাখবো না। এই তাৎক্ষণিক পরিকল্পনার ভিত্তিতে আমরা প্রতিটা হলে গিয়ে ছাত্রলীগের যে তাদের যে দখলকৃত রুম ছিল সেই রুমে আমরা প্রবেশ করি। প্রবেশের পর আমরা তাদের রুমে বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আমরা লাইভ বুলেট পর্যন্ত আমরা পেয়েছিলাম। পরবর্তীতে এগুলো সাধারণ শিক্ষার্থীর অনেককে আমরা দেখিয়ে এগুলো ধ্বংস করেছিলাম। আন্দোলনকে নস্যাৎ করতে 22 জুলাই থেকে শুরু হয় পুলিশ রেইড। লক্ষ্য বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা গেরুয়া, ইসলামনগর, আমবাগান। তুলে নেওয়া হয় অনেককে। রেইড চলাকালীন গুলিবিদ্ধ হয় এক শিক্ষার্থী। তৎকালীন সরকারের লাগাতার আক্রমণে স্থবির হয়ে পড়ে আন্দোলন। পুলিশ রেড দেওয়া শুরু করে। এরপরে আরও নতুন ক্রাইসিস শুরু হয় যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশের গ্রামে থাকতো তারাও আসলে আন্দোলনে তখন ইনভলভ হতে পারছিল না। সবাই যার মতো বাড়ি চলে যায়, অধিকাংশ স্টুডেন্ট। তো একটা সময় ইন্টারনেটও বন্ধ করে দেওয়া হয়। তো আমরা তখন প্ল্যান করি যে আশপাশ যে 16 তারিখে যে স্কুল কলেজের স্টুডেন্টরা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছিল, আমরা তাদেরকে এখানে এঙ্গেজ করি। 25 জুলাই দেশ জুড়ে তৎকালীন সরকারের হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। 29 জুলাই প্রথম প্রহরে গেরুয়ার নিজ বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম শিক্ষার্থী সমন্বয়ক আরিফ সোহেলকে। পরদিন 30 জুলাই শিক্ষার্থীদের নির্বিচারে গুম, খুনের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মিছিল করেন আন্দোলনের সপক্ষের শিক্ষকরা। মুখে লাল কাপড় বেঁধে তার প্রতিবাদ করা এবং সেই প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু এগিয়ে এসছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, এবং তারা শিক্ষার্থীরা সম্মিলিতভাবে যে ইউনিক কর্মসূচি যেটা যে মুখে লাল কাপড় বেঁধে বিক্ষোভ প্রকাশ করা এবং সকলে ক্ষুব্ধ হয়ে লাল কাপড় মুখে এবং কপালে লাল কাপড় বেঁধে আমরা সম্মিলিতভাবে শিক্ষার্থীরা আমরা যে প্রতিবাদ করেছিলাম সেই প্রতিবাদের ফলে সারা দেশে কিন্তু আবার আন্দোলন নতুন মাত্রা যুক্ত হয়েছিল এবং তারই ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে দেখেছি সারা দেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবদান, তাদের যে বিক্ষুব্ধতা, তার সাথে শিক্ষকরা যে সংযুক্ত হয়েছেন, সারা দেশে কিন্তু আন্দোলন নতুন মাত্রা পেয়েছিল। 31 জুলাই ঘোষিত হয় কর্মসূচি মার্চ ফর জাস্টিস। শিক্ষক শিক্ষার্থীদের স্লোগানে আবারও প্রকম্পিত হয় 700 একরের মাটি। পরদিন 1 আগস্ট জাহাঙ্গীরনগরে আয়োজিত হয় প্রতিবাদী গানের মিছিল। গানের সুরে দেশবাসীর কাছে প্রতিবাদের আরেক দিক তুলে ধরে জাহাঙ্গীরনগরের সাংস্কৃতিক কর্মীরা। 28 তারিখ রাতে আরিফ সোহেল, আমাদের বন্ধু আরিফ সোহেল গ্রেপ্তার হওয়ার পরে 29 তারিখে আমরা সিদ্ধান্ত নেই যে ক্যাম্পাসে আমরা আরিফ সোহেলের মুক্তির দাবিতে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা একটা ছোট করে হলেও মিছিল করব। তো 29 তারিখে আমরা খুবই কম 7-8 জন মানুষ আমরা শহীদ মিনারে জড়ো হয়ে সেখান থেকে একটা ছোট্ট মিছিল নিয়ে শহীদ মিনারে আসি। এসে আমরা একটা ছোট্ট সমাবেশ করি। সেখানে 1 আগস্ট হচ্ছে প্রতিবাদী গানের মিছিল আয়োজন করি আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারেই। শহীদ মিনার থেকে সেই ইয়েটা শুরু করে গানের মিছিলটা শুরু করে আবার শহীদ মিনার এসে শেষ হয়। এখানে একটি পারফরমেন্স আর্টও করা হয়, দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান। এই দিনে নিজ কক্ষের দেয়াল থেকে স্বৈরাচারী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলে প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন তৎকালীন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা। দেশ জুড়ে সৃষ্টি হয় আলোড়নের। হেড়িক পড়ে যায় স্বৈরাচার শেখ হাসিনার ছবি নামানোর। এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামাল উদ্দিনও
পরবর্তীতে স্বৈরাচারী শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেন। 2রা আগস্ট বিবৃতি দেয় স্বৈরাচারের পক্ষে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। তৎকালীন প্রশাসনের পক্ষ থেকে শেখ হাসিনার ছবি সরানোর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় অধ্যাপক শামীমা সুলতানাকে। 3রা আগস্ট দেশ জুড়ে চলে আসে সরকার পতনের এক দফা দাবি। স্টেপ ডাউন শেখ হাসিনা হ্যাশট্যাগে ছেয়ে যায় অনলাইন দুনিয়া। ইতিমধ্যে সবাই বুঝে যায় আন্দোলন তার চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। 16 বছরের শাসনের অবসান ঘটতে চলেছে বাংলাদেশে। জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা এই এক দফার সাথেই জুড়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবাঞ্ছিত করার ঘোষণা। 4 আগস্ট ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতিটি হলে তালা ভেঙে ঢুকে পড়ে তারা, যেন ধীরে ধীরে বিজয়ের আলোর নিশান উঠতে শুরু করে। 4 আগস্টে ঘোষিত হয় মার্চ টু ঢাকা, দফা 1 দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। 5 আগস্ট গণভবন থেকে প্রায় 30 কিলোমিটার দূরের জাহাঙ্গীরনগর প্রস্তুত থাকে 36 দিনের রোজনাম চায় শেষ তারিখটি লিখতে। আমার অঞ্চলে যে অঞ্চলটি পাকিজা অঞ্চল, সেই অঞ্চলটাতে পুলিশ ব্যাপকভাবে গোলাগুলি করেছে সকাল 8টা-9টার দিকে আমাদের আন্দোলনকারীদের উপরে, এবং ওখানে 3 জনের মৃত্যু ঘটেছে। এরকম সংবাদ যখন আসে তখন আমরা একটু দ্বিধা দ্বন্দ্বে ভুগতে থাকি যে আমরা লং মার্চ নিয়ে আদৌ যেতে পারবো কিনা। কিন্তু সম্মিলিত আন্দোলনরত সকল শিক্ষার্থী এবং আপামর জনতা কোনো বাধায় মানবে না বলে সমস্বরে বলে ওঠে আমরা যাবই। কিন্তু তখনও শেষ হয়নি স্বৈরাচারের ভয়াবহতা। জাহাঙ্গীরনগরের হাজারো শিক্ষক শিক্ষার্থীদের ঢাকামুখী মিছিলে মরণ কামড় দেয় শেখ হাসিনার রক্তপিপাসু পুলিশ বাহিনী। সাভার এলাকায় ঢাকামুখী মিছিলে নির্বিচারে চলে গুলি। বুকের রক্ত দিয়ে স্কুলের শিক্ষার্থী শিশু আলিফ আর শ্রাবণ যেন বলে দিয়ে গেল, তোমরা থেমে যেও না। কৃষকদের সেই বিকেলে আনন্দ দুনিয়া নিয়ে এসেছিল স্বৈরাচার শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বার্তা। পশ্চিমের আকাশে সেদিনের সূর্যাস্ত যেন বার্তা দিল 16 বছরের অপশাসনের সমাপ্তি। আর স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ আর প্রতিরোধের এক অদম্য অধ্যায়। কে দেখালো প্রতিরোধ, কে গোছালো ক্ষমতা? আমরা অনুভব করতে পারছি, কিন্তু আমরা আসলেই বুঝতে পারছি না সেই দিনগুলো অভিজ্ঞতায় শিক্ষার্থী শিক্ষকের কেমন ছিল। আমরা আশা করছি আমাদের তরফ থেকে ছোট্ট একটু উপস্থাপনা ছিল, আপনারা হয়তোবা এই উপস্থাপনা থেকে খানিকটা বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন সেই দিনগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেমন কেটেছিল। এই পর্যায়ে আমি আর একটু মাননীয় উপদেষ্টার একটু সময় চেয়ে নেব। আর একটা পরিবেশনা আছে 2-3 মিনিটের, একটু ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি আজকে আমাদের সভাপতি মহোদয় মাননীয় উপাচার্য মোহাম্মদ হাসান স্যারকে বিনীত অনুরোধ করব অতিথিদের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য। মঞ্চে আসন আলোচনা আমার কাগজটা দরকার নেই। আমি অনুরোধ করব সম্মানিত প্রক্টর স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য, জীববিজ্ঞান অনুষদের ডিন স্যারকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য, মঞ্চে আসবার জন্য সমাজবিজ্ঞান অনুষদের ডিন স্যারকে অনুরোধ করব মঞ্চে। শহীদ ফ্যামিলির কেউ যদি এখানে উপস্থিত থাকেন মঞ্চে আসার জন্য অনুরোধ করব। পরীক্ষা নিয়ন্ত্রক সালেহ আহমেদ স্যারকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। সমাজবিজ্ঞান অনুষদের ডিন স্যারকে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সম্মানিত শিক্ষককে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। কি হয়েছে? শহীদ পরিবারের অভিভাবকদেরকে অনুরোধ করছি মঞ্চে আসার জন্য। আচ্ছা, এবারে আমাদের আজকের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো প্রকার যদি কোনো কিছু বাদ পড়ে থাকে আমরা ডকুমেন্টারিতে অ্যাড করে দিব, আপনারা ধৈর্য ধরুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডকুমেন্টারিতে কিছু বাদ পড়ে থাকলে আমরা অবশ্যই সংশোধন করে নিব, আপনারা ধৈর্য ধরুন। ডিসিপ্লিন দয়া করে ব্রেক না করার জন্য অনুরোধ করছি। প্রিয় শিক্ষার্থী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটা ডকুমেন্টারিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশাল অভিজ্ঞতা ধারণ করা সম্ভব নয়। আমরা অবশ্যই একাধিক ডকুমেন্টারি তৈরি করব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের অভিজ্ঞতা একে একে সংযুক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে। আমি মাননীয় উপাচার্য এবং আজকের প্রধান অতিথির সামনে দাবি জানাচ্ছি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের অভিজ্ঞতাকে ধারণ করার জন্য আরও এ ধরনের ডকুমেন্টারি প্রস্তুতের অনুমতি এবং দেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে। অবশ্যই এ ধরনের ডকুমেন্টারি আরও তৈরি হবে এবং সবাই এখানে অংশীজন
তাদের অংশগ্রহণের ইতিহাস গাথা হবে। আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি বিবেচনা করার জন্য, একটা ডকুমেন্টারিতে জাহাঙ্গীরনগরের অংশীজনের বিশাল অভিজ্ঞতা ধারণ করা সম্ভব নয়, যে কারণে আমরা ভবিষ্যতে এ ধরনের একাধিক ডকুমেন্টারি তৈরি বা প্রস্তুতের অবশ্যই পরিকল্পনা আছে এবং সেটা করা হবে। একটা ছোট্ট ডকুমেন্টারিতে সকলের অভিজ্ঞতা সমন্বয় করা সম্ভব নয়, কিন্তু সকলের গাথাই আমরা সংযুক্ত করব, সকলের ইতিহাসই লিপিবদ্ধ করা হবে। আপনাদের অনুরোধ করছি, মাননীয় উপদেষ্টা আছেন, আমাদের মাঝে উপস্থিত অতিথি আছেন, অতিথির সম্মানার্থে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কৃষ্টি সংস্কৃতির আমরা অবশ্যই ধারণ করব। জাহাঙ্গীরনগর, আপনারা বসেন, আপনারা বসুন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অদম্য, অবশ্যই আমরা অদম্যের ইতিহাস রচনা করব এবং সেটা লিপিবদ্ধ হবে। আপনারা বসুন। অতিথির সম্মানার্থে আপনারা বসুন। আপনাদের বিশেষ বিবেচনার অনুরোধ করছি, একটি ডকুমেন্টারিতে সকল গাথা লিপিবদ্ধ করা সম্ভব নয়। এ ধরনের ডকুমেন্টারি ভবিষ্যতে অবশ্যই চলবে, আরও একাধিক ডকুমেন্টারি প্রস্তুত হবে এবং সেখানে সকলের গাথা লিপিবদ্ধ করা হবে। এ পর্যায়ে আমি দুঃখ প্রকাশ করছি সাময়িক ব্যাঘাতের জন্য। আমরা এই পর্যায়ে মাননীয় উপাচার্য মহোদয়কে অনুরোধ করব মাননীয় অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। তার আলোচনায় যাবার আগে আমি ছোট্ট একটু অনুমতি চেয়ে নিচ্ছি মাননীয় উপাচার্য স্যারের কাছে। ছাত্র সংগঠন এবং অন্যান্য শিক্ষার্থী যারা অভিজ্ঞতা জুলাই ধারণ করছেন, তাদের প্রতিনিধিদের কিছু অংশ যদি আমরা একটু শুনি, তাদের বয়ান দু একজনের, যদি সময় দেন। জি, আমি এ পর্যায়ে অনুরোধ করব, মালিহা নামলা আছি, মালিহা নামলা, তোমাকে অনুরোধ করছি, আপনাকে অনুরোধ করছি মঞ্চে এসে সংক্ষেপে আপনার সেদিনের অভিজ্ঞতা যদি অতিথিদের সামনে উপস্থাপন করতেন। মালিহা নামলা, শিক্ষার্থী, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপরে উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি ফাহমিদা ফাইজা, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী। আসসালামু আলাইকুম, আমি মালিহা নামলা, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী। জাহাঙ্গীরনগরে জুলাইয়ের যে আন্দোলন শুরু থেকে ছিলাম, মূলত 15 জুলাই রাত থেকে আমাদের আসলে যুদ্ধ শুরু হয়, 15 জুলাই সন্ধ্যা থেকে বলা যায়। তো আমাদের উপর হামলা শুরু হয়, নানা রকম হুমকি ধামকি শুরু হয়। 15 জুলাই রাতে আসলে আমরা 50-60 জন যে শিক্ষার্থীরা বিসির বাসভবনে আটকা পড়েছিলাম, তারা সবাই আসলে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ফেলেছিলাম। তো সেই রাতে আসলে পুরা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী শিক্ষকরা জড়ো হয়ে আমাদেরকে উদ্ধার করে। আমি বলতে চাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যে প্লট টুইস্টটা সারা দেশে ছড়ায় যায়, সেটা হচ্ছে সেই রাতে যে ভয়ঙ্করভাবে হামলা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর, এটা সারা দেশ দেখে। এবং এই ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকেও যেখানে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে, ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের হাতে ভয়ঙ্কর মারণাস্ত্র নিয়ে তারা হামলা করেছে এবং পুলিশ বন্দুক হাতে নিয়ে তাদেরকে শেল্টার দিচ্ছে, এরকম একটা অবস্থায় যখন খালি হাতে পুরা ক্যাম্পাস জড়ো হয়ে আমাদেরকে বাঁচায়, তারা গুলিবিদ্ধ হয়, তারা ভয়ঙ্করভাবে আহত হয়। এরপরে
ক্যাম্পাস থেকে ওই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে উত্তরণ হয়ে পুরো ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে দেওয়া হয় চিরতরে, ওই ঘটনাটা আসলে সারা দেশে ব্যাপক সাড়া ফেলে এবং তার পরের দিন থেকে আসলে সবাই রুখে দাঁড়ায়, প্রতিরোধ করা শুরু করে। তারা আসলে আমার মনে হয় যে জাহাঙ্গীরনগর একটা অন্যতম ভূমিকা পালন করে। সারা দেশের মানুষ যখন পুলিশের সামনে দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে যায় এবং প্রতিরোধ করতে শেখে সেই ঘটনাটাতে। আমার মনে আছে অদম্য 24 যেদিন ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়, কারফিউ জারি করা হয়, সারা দেশের মানুষ তখন কনফিউজ যে তারা এখন এই পরিস্থিতিতে কি করবে। আমরা তখন রাস্তায় নামি ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করি এবং রাইত তখন অদম্য 24-এর ডিজাইন করে এবং আমরা এখানে এসে কারফিউর মধ্যেও এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করি। আমরা জাহাঙ্গীরনগর একটা দিনের জন্যও থামিনি, সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন সেক্টরের মানুষজন আসলে থেমেছে। জাহাঙ্গীরনগর 1 জুন থেকে শুরু করে 36 জুলাই পর্যন্ত কখনোই থামেনি এবং আমাদের সমাপ্তিটা আসলে অনেক বেশি ভয়ঙ্করভাবে হয়েছিল 36 জুলাই, যেদিন আমরা আসলে লং মার্চ নিয়ে সাভারের দিকে যাই এবং সিটি সেন্টারের উপর থেকে বড় বড় বিল্ডিংয়ের উপর থেকে মিছিলের মাঝখানে আসলে ভয়ঙ্করভাবে গুলি চালানো হয় এবং আমাদের চোখের সামনে অনেকে স্পট ডেড হয়। শহীদ শ্রাবণ, শহীদ আলিফ, শহীদ নাফিসা সহ অনেকে স্পট ডেড হয় এবং অনেকে ভয়ঙ্করভাবে আহত হয়। যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন আমাদের এখানে মানুষজন টপাটপ গুলি খেয়ে পড়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আসলে আমরা বিজয়টা পেয়েছি। তো জাহাঙ্গীরনগরের সংগ্রামটা আসলে অনেক বেশি কঠিন ছিল। আমি আসলে এটার অভিজ্ঞতা বলে আসলে 3 দিনেও শেষ করা সম্ভব না, তাই আমি এতটুকু বলেই শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মালিহা নামলাকে। এ পর্যায়ে তার অভিজ্ঞতা আমাদের জানাবে ফাহমিদা ফাইজা, শিক্ষার্থী সরকার ও রাজনীতি বিভাগ। এরপরে আমি একটু অনুরোধ করব অদম্য 24-এর নকশাকার রাইদ হোসেনকে উপস্থিত থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ আজকে এখানে উপস্থিত থাকার জন্য। জাহাঙ্গীরনগরের এই 24-এর গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগরের যে অবদান বা জাহাঙ্গীরনগর যেভাবে রেজিস্ট করেছে পুরোটা সময়, সেটা আসলেই একটু অন্যরকম। আমি যদি আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনের কথা বলি, আমরা অনেকটা শহর থেকে আমরা অনেকটা দূরে, এমনকি আমাদের পেছনে যে গ্রামগুলো আছে এই ক্যাম্পাসের ভিতরে, এই আমরা এখন যেখানে উপস্থিত হয়েছি এখানেই যদি আমাদের সবাইকে যদি মেরেও ফেলে রেখে যায় তাহলেও আশেপাশের গ্রামের কেউ কোনোভাবে টের পাবে না যে এখানে কি হয়েছে। তো এইরকম একটা একটা ভয়ঙ্কর একটা অবস্থায় আমরা ছিলাম, এখনো আছি। আর জুলাইয়ে যে আমাদের যদি স্মৃতির কথা বলি, জুলাই আসলে পুরোটা জুড়েই আমাদের জন্য স্মৃতি। জুলাইয়ের 4 তারিখ থেকে আমি আন্দোলনে সশরীরে উপস্থিত হওয়া শুরু করেছি। জুলাইয়ের 4 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই পুরোটা সময় আসলে আমাদের সবার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। আমরা হয়তো কেউ কোনো সময় চিন্তাও করি নাই যে আমরা এই কয়েকদিনে বা এই 1 মাসে আমরা যা যা করেছি এটা আমরা কোনোদিন করতে পারবো। যেখানে আমরা অনেকেই বাসায় কোনোদিন কেউ 1 গ্লাস পানি ঢেলে খাই না, তারা একদম এসে আমরা পুলিশের সামনে দাঁড়িয়ে গিয়েছি। আর এটা অবশ্যই একদিনে হয় নাই, আমরা ছোটবেলা থেকেই দেখেছি যে আমাদের পলিটিক্যাল কালচারটা কিভাবে গ্রো করছে। এগুলো দেখতে দেখতে আসলে আমাদের মধ্যে এরকম একটা ক্ষোভ সৃষ্টি হয়েছিল, যার জন্য আমরা এগুলো করতে পেরেছি। তো জুলাই গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগরের যে অবদান, এটা কেউ অস্বীকার করতে পারবে না, কেউ কোনোভাবে পরিবর্তনও করতে পারবে না। আমি আশা করব যে আমরা জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় আমরা যারা স্টেক হোল্ডার ছিলাম, আমরা চেষ্টা করব যেন নিজেদের জায়গা থেকে অনেস্ট থেকে আমরা যেন দেশের পজিটিভ পরিবর্তনের জন্য কাজ করি। আসলে জুলাইয়ের যে স্মৃতি সেটা যদি এখন বলা শুরু করি তাহলে 4-5 ঘন্টা সময়, একদম কমপক্ষে 4-5 ঘন্টা সময় লাগবে একদম মিনিমালি কিছু বলতে। তো আসলে জুলাই আমাদের জীবনটার পরিবর্তন করে দিয়েছে। আমাদের কতটুকু কি করার পটেনশিয়াল আছে, আমরা আসলে কতটুকু রিস্ক নিতে পারি, এগুলো সবকিছু জুলাই আমাদেরকে শিখিয়েছে। আবারও সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে উপস্থিত থাকার জন্য বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ফাইজা। আমি একটু অনুমতি চাইছি, আমি কি মঞ্চে কিছু চেয়ার দেওয়ার ব্যবস্থা করব, কারণ জি এই পর্যায়ে রাইদ হোসেন, অদম্য 24-এর নকশাকার রাইদ হোসেন। আসসালামু আলাইকুম, আমি রাইদ হোসেন, চারুকলা বিভাগ, 50তম আবর্তন। 20 জুলাই 2024 ওই দিন আমরা কর্মসূচি শেষ করে ফজলাতুন্নেসার সামনেই জড়ো হই। ওই দিনই সিদ্ধান্ত হয় যে আমরা একটা স্মৃতিস্তম্ভ তৈরি করব।
স্মৃতিস্তম্ভ ভিত্তিপ্রস্তর করার সময় হচ্ছে কি আমি পাশে বসে ডিজাইনটা করি, তখন অনুপ্রেরণার জন্য তেমন কিছু স্টাডি করার আমি পাইনি, যেহেতু হচ্ছে গিয়ে ইন্টারনেট শাটডাউন ছিল। তো এটার জন্য হচ্ছে কি আমি আমার নিজের অনুভূতি এবং হচ্ছে আমার সহযোদ্ধাদের যেই চোখে মুখে যে আগুনটা দেখতে পাই, ওটাকে আমি হচ্ছে মোটিভ হিসাবে নেই। অদম্য 24 আমি মনে করি যে শুধু জুলাই এবং জুলাইয়ের শহীদদেরকেই রিপ্রেজেন্ট করে না, এটা হচ্ছে গিয়ে বলতে গেলে ক্ষমতায় থাকা সকল মানুষদের জন্য, যারা যদি ফ্যাসিবাদ হয়ে ওঠে, এটা তাদের জন্য একটা হুমকি স্বরূপ। ধন্যবাদ। ধন্যবাদ রাইদ। এই পর্যায়ে আমি অনুরোধ করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি এবং প্রেস ক্লাবের সদস্যদেরকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন এবং আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক সাংবাদিক সমিতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওজাহাতুল ইসলাম সভাপতি প্রেস ক্লাব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সবাইকে শুভেচ্ছা। আসলে আমি সময় নষ্ট করব না, সরাসরি আমরা আসলে ডকুমেন্টারি নিয়ে কাজ করছি। ফটো স্টোরিটা মূলত আমরা 4-5 জন মিলে করছি আমাদের ম্যাডামের সহায়তায়। ফটো স্টোরিটা হলো আমরা আসলে এটা করার জন্য সর্বমোট 2 দিন সময় পেয়েছি। আমরা টানা 22 ঘন্টা ধরে কোনো রকম বিরতি ছাড়া, খাওয়া দাওয়া বাদে 22 ঘন্টা ধরে আমরা ফটো স্টোরি করছি। ফটো স্টোরির জন্য আমরা জাহাঙ্গীরনগর কেন্দ্রিক যে ফেসবুক গ্রুপগুলো আছে সেখানে আমরা পোস্ট করছি, যেখানে মেইল অ্যাড্রেস দেওয়া হয়েছে। সেখানে আমাদেরকে যারা ছবি পাঠিয়েছেন সেই ছবি থেকে আমরা ছবিগুলো কালেক্ট করেছি। তো দেখা যায় যে একই ঘটনার দিন অনেক ছবি আসছে, আবার কোনো দিনের কোনো ছবিও নয়। আপনারা খেয়াল করলে দেখবেন আমাদের ফটো স্টোরিটা ছিল ডেট অনুযায়ী আর কি। তো ডেট অনুযায়ী তো আমরা তো একই ছবি তো একই ডেটে বহু ইউজ করতে পারি না, যেহেতু আমাদের সময় 5 মিনিটের জন্য, একটা গান 5 মিনিটই হয় নর্মালি। তো ওই জায়গা থেকে আমরা আসলে আমাদের কাছে প্রচুর পরিমাণে ছবি আসছে, কিন্তু আমরা সব ছবি দেওয়া সম্ভব হয় নাই। এর বাইরে যে ছবিগুলো আমরা পাই নাই সেগুলো আসলে ছবি আমরা কালেক্ট করতে পারি নাই বা কারো কাছে নাইও। ছবি মূলত সাংবাদিকদের কাছেই ছিল। সাংবাদিকরা তারপরও একটা পর্যায়ে যেহেতু 1 বছর আগের কথা, অনেক ছবি তারা ডিলিট করে ফেলছে, তো পুরোপুরি পাওয়া সম্ভব হয় নাই। এখন একটু আগে ডকুমেন্টারি নিয়ে একটু হট্টগোল হলো, সেটা নিয়ে আসলে আমি খুবই মর্মাহত। আমরা চেষ্টা করেছিলাম সব মত সব দিক নিয়ে আসলে একটা ফটো স্টুডিও করার জন্য, কিন্তু আমরা ছবি না পাওয়ার কারণে আমাদের দেওয়া সম্ভব হয় নাই। আর যারা আসলে এটা নিয়ে আপত্তি তুলছে তাদেরকেও আমরা ফেসবুকে পোস্ট করেছিলাম। তাদের দলের অনেক নেতা এবং কর্মীর ছবি আপনারা এখানে দেখতে পেয়েছেন, তারা ছবি পাঠিয়েছিল এবং আমরা ওইগুলো ক্রেডিট সহ ডেট সহ দিয়েছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আমি ওয়াজহাতুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছি। বিশ্ববিদ্যালয় প্রদত্ত যে ডকুমেন্টারিটা, এই ডকুমেন্টারিতে আমরা মোট 6 জন সদস্য কাজ করেছি ম্যাডাম সহ। তো ডকুমেন্টারি করার পূর্বে আমরা সময় পেয়েছি মাত্র 2 দিন। এর মধ্যে একদিন আমরা পরিকল্পনা এবং ভিডিও ধারণে সময় চলে যায়। এরপরে আমরা ডকুমেন্টারিটা এডিটিংয়ে যখন যাই তখন আমরা অনেক বাধার সম্মুখীন হই। আমাদের জন্য সবচেয়ে বড় বাধাটা ছিল এখানে ফুটেজ শর্টেজ। আমরা অনেক জায়গায় জানিয়েছি, অনেক ব্যক্তির সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমরা যথাযথভাবে সকল ফুটেজ পাই নাই। বিশেষ করে এটা 1 বছর হয়ে যাওয়ার কারণে অনেকগুলো ফুটেজ অনেকে ডিলিট করে দিয়েছেন। এর বাইরে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তির যারা আন্দোলনের নেতৃত্ব স্থানীয় ছিলেন, আমরা তাদের আইডিগুলো থেকে যে সকল ভিডিও ফুটেজ ছিল আমরা সেগুলো সংগ্রহ করেই হচ্ছে যে এই ডকুমেন্টারিটা করেছি। তো এই জায়গায় আমাদের যেহেতু ফুটেজ সংকট, সেই জায়গাটায় আমরা সবার যার অনেকের ব্যক্তিগত অবদান আছে, সাংগঠনিক অবদান আছে, অনেকে এক এক জায়গায় আন্দোলন করেছেন। তো এই সংকটটা থাকার কারণে আমরা সকল বিষয় এখানে অন্তর্ভুক্ত করতে পারিনি। আর তার পাশাপাশি সময় স্বল্পতা আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। একটা পর্যায়ে আমরা এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল 22শে জুলাই, কিন্তু আমরা জানতে পারি 19শে জুলাই আমাদেরকে ডকুমেন্টারির জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তো এই স্বল্প সময়ে এই ডকুমেন্টারি করতে গিয়ে আমরা অনেক বাধার শিকার হয়েছি, অনেক সমস্যা হয়েছে। বিশেষ করে 22 জুলাই যখন প্রোগ্রাম ক্যান্সেল হয় ঠিক তখনই আমাদের 80% কাজ সম্পন্ন হয়ে যায়। তো এই মুহূর্তে এটাকে দীর্ঘায়িত করার জন্য নতুন করে ফুটেজ সংগ্রহ করতে হলে নতুন করে স্ক্রিপ্ট লিখতে হবে, যেটা আমাদের জন্য অনেক কষ্টসাধ্য কাজ ছিল। এই কারণে অনেকগুলো সংকট রয়ে গেছে। এরপরও বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন এটিকে আরও বর্ধিত করতে পারবে, সেই সুযোগ রয়েছে। ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু অনুরোধ করব শহীদ পরিবারের পিতামাতাকে একটু কথা বলার জন্য। শহীদ আলিফের বাবা। বিসমিল্লাহির রহমানির রহিম। অদম্য 24 স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে
সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সকল ছাত্র জনতা এবং আমার শহীদ পরিবার, আসসালামু আলাইকুম। আমি শহীদ আলিফের বাবা। আমার একটাই ছেলে ছিল, 2025 এসএসসি ব্যাচ। এখন আন্দোলন শুরু হয় জুলাইয়ের প্রথম থেকে, কিন্তু 15 তারিখ থেকে যখন জোরালোভাবে শুরু হয়, আমার ছেলে স্কুল থেকে এই আন্দোলনে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলনে যোগ দেয় এবং আমিও আমার একটা ছোটো কর্ম করি, ওখান থেকে আমিও যোগ দিই। এবং 17 তারিখে কিন্তু এই ক্যাম্পাসে যখন পুলিশ গুলি করে, সেদিনও আমার ছেলে গুলিবিদ্ধ হয়। তারপরও আমি সেই বাবা হিসেবে একটা ছেলেকে নিয়ে আন্দোলনে ছিলাম। সেই 5 তারিখ পর্যন্ত আন্দোলনে ছিলাম। সেই লং মার্চ টু ঢাকা যাওয়ার পথে আমার ছেলেকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু একটা বছর পেরিয়ে গেল, আমাদের শহীদ পরিবারের দাবি ছিল হয়তো বিচার, শহীদদের বিচার এবং আমাদের পরিচয়, জুলাই সনদ বা আহতদের চিকিৎসা, কিন্তু হয়তো কিছুই পাইনি। তারপরেও বলবো, আজকে জাহাঙ্গীরনগর থেকে যে আমার ছেলে আন্দোলনে শহীদ হয়েছে, জাহাঙ্গীরনগর এই পর্যন্ত আমাদের জন্য যাকে আয়োজন বা যেটা আমাদের জন্য করেছে, আমি তাদের ধন্যবাদ দিয়ে ছোট করব না, শুধু নিজেকে গর্ব করে বলবো এবং আমি আমার ছেলের কবরের পাশে বলবো, বাবা এটাই জাহাঙ্গীরনগর, বাবা জাহাঙ্গীরনগর তোমার জন্য কিছু করতে পেরেছে। হয়তো আজকে আমার ছেলে নাই, তারপরও আমি কষ্টের মাঝেও গর্ব করে বলবো, জাহাঙ্গীরনগর আজকে আমাদের সব সময় স্মরণ করে এবং আমাদের পাশে রাখার জন্য চেষ্টা করে। আমি আর বেশি সময় কম, বেশি কথা বলবো না। সবাই কাছে আমার আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি অনুরোধ করব শহীদ নাফিসার মামাকে সংক্ষেপে কিছু বলার জন্য। হ্যালো, অদম্য 24 স্মৃতিস্তম্ভ উদ্বোধনের আজকের অনুষ্ঠানে আমি নাফিসার মামা আজকে এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই শহীদদের প্রতি যে সম্মানটুকু দেখিয়েছে, সেই জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলবো, আমার ভাগ্নি একজন নারী শহীদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ 5ই আগস্ট ঢাকা টু লং মার্চের উদ্দেশ্যে যখন ঢাকার দিকে যায়, ঠিক পাকিজার মোড়ে এই খুনি হাসিনার দোসরেরা নির্মমভাবে গুলি করে আমার ভাগ্নিকে নিহত করে। তো আজ 1 বছর হয়ে গেল, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এখানে মাননীয় উপদেষ্টা রয়েছেন, আমি তার কাছে একটা প্রশ্ন করব যে আপনারা এখন পর্যন্ত আমাদের এই সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে আপনারা এখন পর্যন্ত 1 বছরের ভিতরে একটা স্মৃতিস্তম্ভ তৈরি করতে পারেন নাই কেন? এবং 1 বছর হয়ে গেল, 1 বছরের ভিতরে একটা খুনির কেন বিচার হলো না? প্লিজ একটু আমাদেরকে আজকে এই মঞ্চ থেকে আপনি জানিয়ে যাবেন, কারণ আমরা 1 জুলাই চলে গেছে, আরেক জুলাই চলে আসছে, আমাদের বুকের ক্ষত এখন পর্যন্ত নিভে নাই। আপনারা আমাদের রক্তের উপরে দাঁড়িয়ে সরকারে আছেন, কিন্তু আমাদের জন্য কি করেছেন আমি একটু আপনাদের কাছে জানতে চাই। ধন্যবাদ, আমি আর কথা বাড়াবো না। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আমি একটু অনুরোধ করব, আশুলিয়ায় ভ্যানে যে লাশ পাওয়া গিয়েছিল, সেখানে শহীদ আবুল হোসেনের মা আমাদের সাথে আছেন। আমি একটু অনুরোধ করব, আপনি মঞ্চে আসুন। আমি আবুল হোসেনের মা। আমি কেন আমার ছেলের বিচার এখনো পাইনি? আমার ছেলেকে একদমভাবে মেরে তাকে পুড়িয়ে ফেললো, তার লাশটুকু আমি পাইনি। তাই আপনাদের কাছে এই আবেদন জানাই, আমি যেন আমার ছেলের লাশটুকু পাই, আমি যেন সত্যিকারের বিচার পাই। আমার 1-2টি নাতি আছে, ওদেরকে নিয়ে খুব কষ্ট হয় আমার চলতে। আমি তো ওদেরকে নিয়ে খুব ভাবেই কষ্ট করে চলি। তাই জাহাঙ্গীরনগরের পক্ষ থেকে আমাকে যেভাবে ডাকা হয়েছে, তা যেন আমার ছেলের বিচারের জন্য আমি তাদের কাছে আবেদন জানাই।
আমার ছেলের বিচার জানি সঠিকভাবে হয়। আমি আর কিছু বলতে পারবো না। আমি তো মা, আমি তো আমার ছেলের লাশটাও দেখি নাই, আমি তো আমার ছেলের পুরো লাশটাও পাইনি বাবা। আমি তো সবাইকে বাবা বলে ডাকি, কেন আমি আমার সন্তানের বিচার পাইলাম না? তাই আমি তোমাদের কাছে একটাই আবেদন, আমার ছেলের বিচার যেন আমি ঠিক মতনে পাই। তোমরা শুধু এইটাই আমার করে দাও। আমি আমার ছেলের লাশটা বাড়িতে নিয়ে যেতে চাই। আমি আর কিছু বলতে পারবো না। আমাকে শহীদ আবুল হোসেনের মা তার নীরব কান্না আমাদেরকে জানিয়ে দিয়ে যাচ্ছে আমাদের বেদনার দিন এখনো শেষ হয়নি। প্রিয় সুধী, এই পর্যায়ে আমি অনুরোধ করব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব স্যারকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। অদম্য 24 স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প গ্রহণ গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান, উপস্থিত উপাচার্য মহোদয়, আমাদের উপাচার্য, অতিথিবৃন্দ, শহীদ পরিবারের সদস্য যারা আছেন, শিক্ষার্থীবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আসলে এখানে শহীদ আবুলের মার কথা বলার পরে কোনো কিছু বলা যায় কিনা আমি জানি না। মা যখন তার সন্তানের লাশ চায় যে আমি দাফন করতে চাই, সেটার উত্তর যখন আমাদের কাছে থাকে না, এটা খুবই কষ্টকর। শুধু এটুকুই চাই, এই উত্তরটা যাতে ওই মা পায়, মা যাতে তার সন্তানের লাশটাকে দাফন করতে পারে। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি অনুরোধ করব মাননীয় প্রো-উপাচার্য, প্রশাসন এবং অদম্য 24 স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠান বিষয়ক কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ স্যারকে কিছু বলার জন্য। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই অনুষ্ঠানটি ইতিমধ্যে একটু ভারী হয়ে গেছে। আজ থেকে 1 বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আজকে আমার হাতের ডান দিকে আপনারা সবাই দেখতে পাচ্ছেন, 20শে জুলাই একটি স্মৃতিস্তম্ভ শহীদদের স্মরণ করে রাখবার জন্য এই বিশ্ববিদ্যালয়ের দুঃসাহসী শিক্ষার্থীরা স্টোন স্থাপন করেছিল। এই স্টোনটিকে, এই স্মৃতিস্তম্ভকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার স্বীকৃতি দিয়েছেন অদম্য 24 স্মৃতিস্তম্ভ হিসাবে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান। আমাদের এই অনুষ্ঠানকে তিনি অলংকৃত করেছেন। আপনারা সবাই জানেন, তিনি বাংলাদেশে নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামের, মানবাধিকার রক্ষার যে সংগ্রামের একজন মূর্ত প্রতীক। আমরা সবাই দেখেছি, আমরা আনন্দিত তিনি তার মূল্যবান সময় বৃহস্পতিবার আমাদের জন্য দিয়েছেন। 22 জুলাই নির্ধারিত ছিল এই কর্মসূচি, কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডির কারণে তিনি সমস্ত সরকারের পক্ষ থেকে সমস্ত কর্মসূচি স্থগিত করা হয়েছিল। আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য শিক্ষা, বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ এবং বিভিন্ন অনুষদের ডিন,
এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন সম্মানিত সহকর্মী যিনি তার ডান চোখের দৃষ্টি হারিয়েছিলেন, সেই দৃশ্য, সেই রক্তাক্ত ছবি, আরও অনেক রক্তাক্ত ছবি আমাদেরকে বিক্ষুব্ধ করেছিল। অধ্যাপক লুৎফুল এলাহি এখানে আছেন। আমি স্মরণ করছি আজকে আমরা যারা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, যাদের কারণে আমরা 3 জনকে এখানে পেয়েছি। অনেককে আমন্ত্রণ জানিয়েছিলাম, যেসব শিশু কিশোর তরুণ যুবক অকাতরে নিঃশঙ্ক চিত্তে প্রাণ দিয়েছে, তাজা বুলেটকে আলিঙ্গন করে নিয়েছে, একটি রক্তাক্ত ইতিহাস তৈরি করেছে, তাদেরকে স্মরণ করছি। এই স্টোনটি, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনারা জানেন যে 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ, সেই দৃশ্য সবার চোখের সামনে আছে। সে দুঃসাহসী নিঃসংকোচিত বুলেটকে আলিঙ্গন করে নিয়েছিল এবং সেই খুনি পুলিশ বাহিনীর খুনি সদস্য যারা দ্বিধা করে নাই তাকে বুকে গুলি করতে, সেটি আমাদের মধ্যে বিদ্রোহ করে জাগিয়ে তুলেছিল। এবং তারই প্রেক্ষিতে 18 তারিখ আপনারা জানেন এই সাভারে ঢাকা রিচা মহাসড়কে MISTর মেধাবী শিক্ষার্থী ইয়ামিন, তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই বর্বর দৃশ্য আমাদের চোখে পড়ে। তারই প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অদম্য যে 24 স্মৃতিস্তম্ভ, এটি আমরা নির্মাণ করতে পেরেছি। মাননীয় উপাচার্য সহ এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকলকে কৃতজ্ঞতা জানাই। তারা যে সহযোগিতা করেছেন, আমরা এটি সম্পন্ন করতে পেরেছি এবং এই সরকারের মাননীয় একজন উপদেষ্টাকে আমরা আমাদের মাঝে পেয়েছি। অদম্য 24 সম্পর্কে আমি বলবো। অদম্য 24 স্মরণ করিয়ে দেবে সবাইকে জাহিননগর অদম্য। জাহিননগরকে দমানো যাবে না। যে কোনো সময়ে যে কোনো অন্যায়ের প্রতিবাদে এই স্মৃতিস্তম্ভ আমাদের সাহসের অনুপ্রেরণা হবে, আমাদেরকে মৃত্যুঞ্জয় করে তুলবে। এই অদম্য 24 স্মৃতিস্তম্ভ যে কোনো সময়ে যে কোনো সংকটে জাহিননগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকরা যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করবে। আমি যখন এই আন্দোলন চলছিল, আমাদের মাননীয় উপাচার্য এখানে আছেন এবং ইতিহাস বিভাগের আরেকজন শিক্ষক অধ্যাপক গোলাম রব্বানী, আমরা 3 জন শিক্ষক প্রথম সংহতি জানাতে গিয়েছিলাম। আমরা অভিভাবকের দায়িত্ব পালন করছিলাম। জাহিননগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একমাত্র শিক্ষক সমিতি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের, যারা তৎকালীন নিপীড়ক প্রধানমন্ত্রীর তুইতকারীর প্রতিবাদে, শিক্ষকদেরকে অসম্মান করার প্রতিবাদে সিদ্ধান্ত নিয়ে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল। জাহিননগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শিক্ষার্থীদের উপরে যে আক্রমণ হয়েছিল 15 জুলাই, যে কাল রাত্রি তৈরি হয়েছে, শিক্ষক সমিতির সকল সদস্য আমরা কিন্তু সমাজ বিজ্ঞান অনুষদ থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত এসেছিলাম এবং আমরা প্রতিবাদ সমাবেশ করেছিলাম। জাহিননগর বিশ্ববিদ্যালয় আশার আলো জাগায়, কারণ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে ছিল, প্রতিবাদে সামিল ছিল এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি, যারা এই আন্দোলন সংগ্রামে আমাদেরকে পথ দেখিয়েছে, যাদের পাশে আমরা দাঁড়িয়েছি, যারা অন্ধকার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আলোর দিকে নিয়ে গেছে, যারা বাংলাদেশকে, আমি বলবো 24-এর আন্দোলন জাহিননগর বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিয়েছে। জাহিননগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং 15 বছর ধরে আমরা দেখেছি এই বিশ্ববিদ্যালয়ে যে অপরাজনীতি ছিল, ছাত্র রাজনীতি কোনো সহ অবস্থান ছিল না। এটি খুবই পরিতাপের বিষয় ছিল। 90-এর সামরিক শাসন বিরোধী আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা গণতান্ত্রিক বাংলাদেশে ছিলাম, আমরা সেই পরিবেশ পাইনি। ঠিক আছে, তো সেই মুক্তির কথা এই অদম্য 24 স্মৃতিস্তম্ভ বলবে, আমাদেরকে স্মরণ করিয়ে দিবে। আমরা একটি
গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা একটি মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখছি, এবং শহীদেরা যারা জীবন দিয়ে গেছেন যে প্রত্যাশা নিয়ে, সেই লক্ষ্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যথাসম্ভব তারা চেষ্টা করে যাচ্ছেন এবং আরও চেষ্টা করবেন। আমরা এগিয়ে যেতে চাই, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ স্যারকে। এ পর্যায়ে আমি অনুরোধ করব মাননীয় উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যারকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উদ্যানবন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ফলক উন্মোচন অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপস্থিত আছেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপদেষ্টা, এবং সকলকে যারা উপস্থিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসলে কথাগুলো খুব গুছিয়ে বলার সুযোগ মনে হয় না, এই কারণে আসলে মানসিকভাবে একটু বিব্রত হয়েছি যে মায়ের কথা শুনে। আমি শুধু এটুকু বলবো যে এই আন্দোলন সফল করতে গিয়ে, নতুন বাংলাদেশ পেতে গিয়ে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। আমি শুধু এটুকু বলবো, এই আন্দোলনে যত রক্ত ঝরেছে, এই রক্ত যদি আমরা এর প্রতিদান দিতে হয়, আমাদেরকে এই আন্দোলনের যারা আহত, নিহত এবং শহীদ হয়েছেন সবার কথা মনে রাখতে হবে। এবং বিশেষ করে যে উদ্দেশ্যে এই আন্দোলন করা হয়েছে সেটা কিন্তু এখনো অনেক ক্ষেত্রে সফল হয়নি বলে আমি মনে করি। প্রথম হচ্ছে বিচার তো অবশ্যই নিশ্চিত করতে হবে, এবং এই বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলবো, যারা এখানে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তারা বীরত্বের সাথে সংগ্রাম করেছে স্বৈরশাসনকে হটানোর জন্য। এখানেও অনেক প্রশাসনের দুষ্টচক্র ছিল, শিক্ষক ছিল, ছাত্র ছিল। আমরা প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই এর বিচার নিশ্চিত করব। আমি শুধু এইটুকু বলবো, আমার খুব ভয় হয় যে আন্দোলনের সফলতা আমরা পেয়েছি সেটা ধরে রাখতে পারবো কিনা। আমার মনে হচ্ছে এই সফলতাকে বিনষ্ট করার জন্য দেশীয় এবং আন্তর্জাতিক অনেক পর্যায়ে চক্রান্ত হচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে যে সফলতা আমরা অর্জন করেছি সেটা কোনোভাবে বিসর্জন দিতে দিব না, আমরা নষ্ট হতে দিব না, এবং প্রয়োজন হলে আমাদের আবার সেই অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি সকল শহীদদের কথা আবার স্মরণ করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সংগ্রাম করেছে তার স্বীকৃতি স্বরূপ সরকার, যে এই অন্তর্বর্তী সরকার অদম্য জাহাঙ্গীরনগর, এটাতে স্বীকৃতি দিয়েছে, এবং এটা আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য সম্মানিত উপদেষ্টার মধ্যে আসছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাকে এবং এই সরকারকে। এবং আমি আশা করি যেমন উদ্যম ছিল সংগ্রামে, তেমনি আগামী দিনেও এই সংগ্রামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অদম্য থাকবে। আমি সকল শহীদদের আবারও রুহের মাগফিরাত কামনা করছি, এবং আহত যারা তারা যেন সুস্থ হয়ে ওঠে, স্বাভাবিক জীবনে ফিরে পেতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাহফুজুর রহমান স্যারকে। এই পর্যায়ে প্রিয় উপস্থিতি, আমি বিশেষভাবে অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান স্যারকে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ পরিবারের সদস্যদের প্রতি সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। উপাচার্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং শিক্ষকবৃন্দ, আমার প্রিয় ছাত্ররা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ যারা আছেন, তাদের সবার প্রতি সালাম জানিয়ে বলতে চাচ্ছি যে জুলাইয়ের যে অগ্নিঝরা দিনগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার সেই অদম্য অবস্থান থেকে বাংলাদেশকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দৃঢ় ভূমিকা পালন করেছে। 15.5 বছরের মুজিববাদী শাসন, ফ্যাসিবাদী শাসন, যা গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, আয়নাঘর এবং মানুষের উপরে নির্যাতনের যে স্টিম রোলার
চালিয়ে দেওয়া হয়েছিল, তার থেকে মুক্তির জন্য বাংলাদেশের তরুণ ছাত্ররা এবং শ্রমজীবী মানুষ জীবন দিয়েছেন, বাংলাদেশকে মুক্ত করেছেন। আমি সুস্থতা কামনা করছি যে হাজার হাজার আহত ভাই বোনদের, যারা এই সংগ্রামে সামিল হয়ে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন এবং অঙ্গহানির শিকার হয়েছেন। আজকের দিনটা এই জন্য গুরুত্বপূর্ণ যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু অদম্য 24 এখানে স্থাপন করেছে তা না, এর মাধ্যমে আমাদের আবার একাত্ম হওয়ার একটা সুযোগ এসেছে। আমার সুযোগ হয়েছে শহীদ পরিবারের সঙ্গে এই আলোচনার পর কথা বলার জন্য আমি সময় করে নিচ্ছি। এটা তাদের সঙ্গে আরও কথা বলা দরকার এবং আমাদের নিয়মিত কাজের ফাঁকে আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব যেখানেই যাই না কেন তাদের সঙ্গে যোগাযোগ করার। বাংলাদেশ একটা ক্রান্তিকাল, একটা গুরুত্বপূর্ণ সময়ে ক্রান্তিকাল পার করছে। বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, যার বিরুদ্ধে একমাত্র যে ঐক্য গড়ে উঠেছিল 1 বছর আগে, সেই ঐক্যই বাংলাদেশকে বিচার, সংস্কার এবং নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিচার প্রশ্নে স্পষ্টভাবে বলতে চাই যে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই বিচারের ক্ষেত্রে দুর্বলতা দেখানোর কোনো স্কোপ রাখবে না। খুবই দ্রুত আপনারা দেখবেন বেশ কয়েকটি বিচারের কাজ দৃশ্যমান হয়ে উঠবে। সংস্কারের কাজও এগিয়ে চলেছে। আমরা চেষ্টা করছি সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে সংস্কার যেই চার্টারটা সেটা তৈরি করার জন্য এবং এরপরে তো গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাওয়া। বাংলাদেশ তাকিয়ে আছে এই সময়টার দিকে। সারা বাংলাদেশের মানুষ জাতীয় ঐক্য গড়ে তুলে বাংলাদেশকে অন্যদিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার দিকে, সেই পিছনের ফ্যাসিবাদী শাসনের থেকে সামনের দিকে গণতান্ত্রিক বাংলাদেশ করার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষায় আছে। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। এই ঐক্য যেন আমাদের দীর্ঘজীবী হয়। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে আজকের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত সকল শিক্ষক এবং অতিথিদের সম্মান জানিয়ে এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য আজকের অনুষ্ঠানের সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য স্যারকে অনুরোধ করব কিছু বলার জন্য। রহমানুর রহিম। শুভ অপরাহ্ন। অদম্য 24 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা, আমার শ্রদ্ধেয় সহকর্মীবৃন্দ, শিক্ষার্থী এবং যারা শুনছেন, সভাপতি হিসেবে আলোচনা শেষ করার দায়িত্ব আমার উপর। আমরা সব আলোচনা শুনেছি। এই আলোচনার মুখ্য বিষয় হচ্ছে আমরা দীর্ঘদিন যাবৎ যেই ফ্যাসিবাদী সরকারের অধীনে আমরা যেই স্বাধীনতা হারিয়েছি, বৈষম্যমূলক একটা সমাজে বসবাস করছি, তার অবসান ঘটেছে এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা ধরে নিয়েছিলাম। আমি আংশিকভাবে এটার সঙ্গে একমত যে আমাদের একটা শুভ সূচনা হয়েছে, কিন্তু বৈচিত্র্যের নামে যে বিভাজন আমরা তৈরি করে যাচ্ছি তাতে করে পরাজিত শক্তিকে আসলে আহ্বান জানানো হচ্ছে। এ জাতির সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে 1971-এর মহান মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের পরেও 24-এ 7 বছরের শিশু থেকে শুরু করে আমাদের কন্যারা, নারীরা, ছাত্র জনতা, শ্রমিক সবাইকে আবার রক্ত দিতে হয়েছে। এ জাতির সবচেয়ে বড় শিক্ষার বিষয় হচ্ছে ভুল থেকে শিক্ষা না করা। আমি অনুরোধ করব আমাদের দুটো বিষয়ে বলে আমি শেষ করব। একটা হচ্ছে যে আমাদের যে বিচারের ব্যবস্থাটা, সেটা আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন অচিরেই আমরা কার্যকর দৃশ্যমান একটি ফলাফল লক্ষ্য করব। আমরা সেই আশায় অপেক্ষায় রইলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশের কোনো কিছুর দিকে অপেক্ষা না করে নিজেরা সংগঠিত হয়ে এখানের ভিতরে যেই অসাম্য, যে বৈষম্য ছিল সেগুলোর বিরুদ্ধে আমরা, আপনারা নিশ্চয়ই জানেন, সংঘবদ্ধ আন্দোলনে
5 তারিখে আমরা বিজয় অর্জন করেছি, এর অর্থ এই নয় অন্য যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আর আমাদের স্বর আপনারা শুনবেন না। আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখবেন শিক্ষার্থীরা সবাই সচেতন এবং কথা বলার ব্যাপারে উন্মুক্ত। আজকে যে একটা বিশেষ পরিস্থিতি আমরা দেখেছি, এটাও জাহাঙ্গীরনগরের বৈশিষ্ট্য, এটা 24-এর অর্জন, শুধু খারাপভাবে দেখার প্রয়োজন নেই। প্রত্যেকটি কাজের মধ্যেই ভুল থাকতে পারে, এখানে শিক্ষার বিষয় রয়েছে। ঠিক একই সঙ্গে প্রতিবাদ করার ভাষা যেটা, সেখানেও শিক্ষিত হবার প্রয়োজন রয়েছে। ফলে আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রত্যেকটি ক্ষেত্রে সমালোচনা এবং কুৎসায় দুটার পার্থক্য শিখবে এবং একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশংসা এবং পূজার পার্থক্য শিখবে এবং শেখাবে। আমি বিশ্বাস করি আজকের এই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের মাধ্যমে আমরা স্মরণ করিয়ে দিলাম, আবার যদি বাংলাদেশে কোনো অশান্তি দেখি, বৈষম্য দেখি এবং পরাজয়ের কোনো কালো মেঘ দেখি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদম্য সংগ্রামীরা আবারও তাদের সেই কার্যক্রম শুরু করবে, গোটা বাংলাদেশকে নেতৃত্ব দেবে আবারও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায়। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের উপদেষ্টা মহোদয়কে গভীর শ্রদ্ধা জানিয়ে এবং সবশেষে আমাদের যারা শহীদ হয়েছেন, তাদের যারা শহীদ পরিবারে আহতদের নিয়ে আছেন এবং যারা চিকিৎসার অভাবে ভুগছেন, আমি আমাদের উপদেষ্টা মহোদয় আছেন, তার মাধ্যমে সরকারের কাছে অনুরোধ জানাবো অতি দ্রুত যেন, আমি জানি তারা আন্তরিক এবং এই ব্যাপারে চেষ্টা করছেন, যারা এখনও চিকিৎসার আওতায় আসেননি উনি আন্তরিকতার মাধ্যমে সেটা করবেন। যেমন আমার সাথে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি যখন শহীদ পরিবারের পক্ষ থেকে কথা শুনেছেন, তিনি অনুরোধ করেছেন তারা যেন অনুষ্ঠানের পর আপনার অফিসে নয়, এখানে দাঁড়িয়ে আমার সঙ্গে কথা বলে। ফলে আমরা আমাদের এই উপদেষ্টা মহোদয়ের আন্তরিকতা লক্ষ্য করেছি, আশা করি অচিরেই তার যে আন্তরিকতা গোটা অন্তর্বর্তী সরকারের আন্তরিকতায় পরিণত হবে এবং আমাদের যারা শহীদ আছেন তাদের রুহের মাগফিরাতের পাশাপাশি যারা আহত আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করবেন এবং সংস্কারের মাধ্যমে জনগণের একটি সংস্কার প্রতিষ্ঠা করার জন্য অভূতপূর্ব এক অবদান রেখে যাবেন এই সরকার। এই বলে আবারও সবাইকে যারা এই আয়োজন করেছেন গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এরই সাথে আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ অতিথিবৃন্দকে, ধন্যবাদ শহীদ পরিবারের সদস্যদেরকে, ধন্যবাদ ছাত্র শিক্ষক যারাই এই আয়োজনের সাথে জড়িত ছিলেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।